মার্কিন সাম্রাজ্যবাদ দূর হটো, মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক, এরকম একটা বাক্যবন্ধের সঙ্গে আমাদের মধ্যে যারা ওই 80s 90s এর দিকে যাদের ছোটবেলা কেটেছে তারা সবাই অত্যন্ত ভালোভাবে পরিচিত। মানে হচ্ছে সেই লাল বাংলার কথা বলছি, যেখানে সিপিএম এর মার্কিন যুক্তরাষ্ট্র সম্বন্ধে একটা বিশাল অ্যালার্জি ছিল। একদিকে কমিউনিস্ট শাসনের সোভিয়েত চায়না, যেটা হচ্ছে সিপিএম এর কাছে রোল মডেল, এবং তাদের বিরোধী ছিল হচ্ছে ইউএস, আমেরিকা। সেই জন্য আমেরিকা সবসময় সিপিএম এর চোখে চক্ষুশূল ছিল। তারপরে শুধু 90s এর দিকে নয়, সোভিয়েত রাশিয়ার পতন হয়ে যাওয়ার পরেও এই অ্যালার্জিটা বেশ অনেকদিন চলেছে। মনে আছে নিশ্চয়ই আপনাদের অনেকেরই যে অ্যারাউন্ড 2006-07 যখন মনমোহন সিং এর আন্ডারে ইউপিএ গভর্নমেন্ট, ইউপিএ 1 wanted to have a nuclear agreement to generate nuclear energy using the knowledge and the nuclear reactor of US। সেটার নাম হয়েছিল যে 123 সিভিল নিউক্লিয়ার এগ্রিমেন্ট। সিপিএম তার প্রচন্ড বিরোধিতা করেছিল। শুধু তাই নয়, ইউপিএ 1 এর যে বাইরে থেকে সাপোর্টটা সিপিএম দিচ্ছিল সেই সাপোর্টটাও তুলে নেয়, এবং মনমোহন সিং এর গভর্নমেন্ট একটা ক্রাইসিসের মধ্যে পড়ে যায়। সেই ক্রাইসিস থেকে সোনিয়া গান্ধী বের করে নিয়ে আসে, মুলায়ম সিং এর সঙ্গে কথা বলে মুলায়ম সিং এর সমর্থন জোগাড় করে, এবং তারপরে ইউপিএ 1 গভর্নমেন্ট শুধু স্টেবল হয়, শুধু তাই নয়, ইউপিএ 2 তে আবার মনমোহন সিং ফেরত আসে উইথ এ বিগার ম্যান্ডেট। তো সেই সিপিএমও নেই, সেই মার্কিন বিরোধিতাও নেই। আজকে আমি যারা নিও মার্কসিস্ট দেখি তাদের মধ্যে একটা কিছুটা হলেও আমি আমেরিকার প্রতি একটু সফট মনোভাব দেখতে পাই, স্পেসিফিক্যালি ডেমোক্র্যাটদের। তো আজকের বিষয়টা সিপিএমও নয় বা সিপিএম এর মার্কিন বিরোধিতাও নয়, আজকের বিষয়টা হলো মার্কিন সাম্রাজ্যবাদ। আজকে আমরা মার্কিন সাম্রাজ্যবাদের একটা নতুন অধ্যায় দেখছি ডোনাল্ড ট্রাম্প আসার পরে। সেটা আগের হিসেব নিকেশগুলোকে সম্পূর্ণ ঘেটে চটকে দিয়েছে। তো আমি বলবো এটা একটা মার্কিন সাম্রাজ্যবাদের সাম্রাজ্যবাদ ইম্পেরিয়ালিজমের একটা ফোর্থ স্টেজ আমরা দেখতে পাচ্ছি। উই ক্যান সে ইম্পেরিয়ালিজম 4 মার্কিন সাম্রাজ্যবাদ 4। কিরকম ভাবে সেটা আমি বলছি, কিন্তু তার আগে ছোট্ট করে বলতে পারি যে এই যে নতুন সাম্রাজ্যবাদ লেড বাই আমেরিকা আর ইউএস, আমরা দেখতে পাচ্ছি যে নিউ ইম্পেরিয়ালিজম সেইখানে কিন্তু পশ্চিমী দুনিয়াতে একটা বিশাল বড় ফাটল দেখা দিচ্ছে। একদিকে কানাডা, আরেকদিকে ইউ এবং আদার ইউরোপিয়ান কান্ট্রিরা, আই মিন ইউর আন্ডারে যেগুলো রয়েছে তার বাইরেও ইউকে, তারা একদিকে, এবং আরেক দিকে হচ্ছে ইউএস। মানে এবার কানাডা এবং ইউ এর মধ্যে সম্পর্কটা কি হবে সেটাও দেখার। এই পশ্চিমী দুনিয়াতে ফাটল আমরা এর আগেও দেখেছি হিটলারের সময়। হিটলার যখন দেখলো যে তাকে দেশের রাজা হতে হবে বা পৃথিবীর রাজা হতে হবে, তখন তাকে জার্মানির সুপিরিয়রিটি এস্টাবলিশ করবার জন্য ইন ইউরোপ ও একের পর এক আদার ইউরোপিয়ান কান্ট্রি, যেগুলো তখন অলরেডি বেশ তাবড় তাবড় ছিল আর কি, মানে তাদের পাওয়ার, তাদের অর্থনৈতিক ক্ষমতা, সমস্ত কিছু রাজনৈতিক দিক থেকে হোক, অর্থনৈতিক দিক থেকে হোক, তারা খুব পাওয়ারফুল ছিল। কিন্তু তাদের উপরে হিটলার রাজত্ব করতে চাইছিল, এবং তাতে কিন্তু আমাদের ভারতের মতো অনেক দেশের সুবিধা হয়েছিল যে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলস্বরূপই ভারতের মতো দেশগুলো যারা কলোনাইজড ছিল তারা স্বাধীন হয়, এবং সারা পৃথিবী জুড়ে কলোনিয়ালিজমের একটা পতন ঘটে, এবং নতুন নতুন অনেক দেশ তৈরি হয়। সেই দেশগুলো আজকে যথেষ্ট উন্নতি করছে, যাদের মধ্যে একটা দেশ হলো ভারত। তো সেম জিনিস আজকে আমরা দেখতে পাচ্ছি যে ধরুন G7 বলুন, ফাইভ আইস বলুন, ন্যাটো বলুন, এই যে এক একটা অর্গানাইজেশন তৈরি হয়েছিল যেগুলো ওয়েস্ট ডমিনেটেড, সেই অর্গানাইজেশন গুলোর ভবিষ্যৎ নিয়ে আজকে একটা বিশাল বড় প্রশ্ন চিহ্ন উঠে আসছে। এবং ডোনাল্ড ট্রাম্প যেদিকে যাচ্ছে তাতে বলা যেতে পারে যে এই ফটলগুলো আস্তে আস্তে আরো প্রশস্ত হবে, আরো ওয়াইডার গ্যাপ তৈরি হবে বিভিন্ন কান্ট্রির মধ্যে। কারণ এখন পরিষ্কার এই পশ্চিমী দেশগুলো বা ওয়েস্টের মধ্যে একটা ইগো ক্লাস তৈরি হয়েছে, এবং ডোনাল্ড ট্রাম্প অলমোস্ট সেই রকম ভাবেই একটা আমেরিকার সুপিরিয়রিটি এস্টাবলিশ করতে চাইছে, যেটার একটা নাম দেওয়া হয়েছে মাগা, মেক আমেরিকা গ্রেট এগেইন।
তো হিটলার যেটা ইউজ করেছিল সেটা হচ্ছে মিলিটারি পাওয়ার টু কঙ্কার ইউরোপ, টু এস্টাবলিশ দ্য সুপিরিয়রিটি অফ জার্মানি। ডোনাল্ড ট্রাম্প যেটা ইউজ করছে সেটা হচ্ছে ট্রেড পাওয়ার অর ট্রেড ওয়ার। মিলিটারি পাওয়ারের কথা এখনো না বলেনি, কিন্তু আমার মনে হয় না যে ও মিলিটারি পাওয়ার রিয়েলি ইউজ করবে, কিন্তু ট্রেডকে ইউজ করছে বা অর্থনীতিকে ইউজ করছে আমেরিকার সুপিরিয়রিটি এস্টাবলিশ করবার জন্য, এবং ও কাউকে ছাড় দিচ্ছে না। হিটলার সাকসেসফুল হয়নি, হিটলারের পতন হয়েছিল। ডোনাল্ড ট্রাম্প সাকসেসফুল হবে কিনা সেটা ভবিষ্যৎ বলবে, কিন্তু আমার বক্তব্য যেটা হলো যে এই যখন পশ্চিমে যখন ফাটল ধরা দেয়, তখন অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশগুলো তাতে লাভবান হয়েছে, এটা ইতিহাস বলে। এইবারেও আমি এই ভিডিওতে ডিসকাস করব যে এখন যখন পশ্চিমে ট্রেড ওয়ার নিয়ে একটা বিশাল ফাটল দেখা দিচ্ছে, নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে, নিজেদের মধ্যে মারামারি করছে যে কে সুপিরিয়র, সেইখানে ভারতের মতো দেশগুলো কিভাবে বেনিফিশিয়াল হবে। তো সেইটা ডিসকাস করবার আগে একটুখানি ছোট ব্রিফ বলি যে কেন আমি এটাকে বললাম যে সাম্রাজ্যবাদ বা ইম্পেরিয়ালিজম 4। এর আগে সাম্রাজ্যবাদ বা ইম্পেরিয়ালিজম গুলোকে একটুখানি ছোট্ট করে দেখা যায়। প্রথম আদি যুগে আমরা যে সাম্রাজ্যবাদ দেখেছি, যেরকম ধরুন গ্রিক সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য, তারপরের দিকে বাইজেন্টাইন সাম্রাজ্য, অটোমান সাম্রাজ্য, এবং আমাদের এখানেও দেখেছি যে মৌর্য সাম্রাজ্য বা গুপ্ত সাম্রাজ্য। সেখানে সাম্রাজ্যটা কি ছিল যে ছোট ছোট কিংডম গুলো বিভিন্ন জায়গাতে দে ওয়ান্টেড টু এক্সপ্যান্ড দ্য বাউন্ডারি, মানে একটা বেলুন যেরকম ছোট থেকে আস্তে 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 বড় হয়, সেরকম ভাবে সাম্রাজ্যগুলো বড় হতো। তারা তাদের ভিসিনিটিতে যে জিওগ্রাফিক এরিয়া ছিল বা অন্যান্য কিংডম ছিল, সেই কিংডম গুলোকে দখল করে নিয়ে নিজেদের কিংডমটাকে বড় করতো, একটা এম্পায়ার বিল্ড করতো। সেরকমই ইউরোপে হাবসবার্গ ডাইনাস্টি আর হাবসবার্গ এম্পায়ার, যারা একটা সময় জার্মানি, অস্ট্রিয়া, ইটালি বা একটা বিশাল এরিয়া জুড়ে শাসন করেছে, এবং গ্যারিবল্ডি সেখান থেকে একটা বিপ্লব শুরু করে এবং ইটালি সেই হাবসবার্গ ডাইনাস্টি থেকে বেরিয়ে আসে। গ্যারিবল্ডি ইজ স্টিল কনসিডার অ্যাজ এ হিরো অফ ইটালি অর ফাদার ফিগার অফ ইটালি। তো দ্যাট ওয়াজ, I think I can call that this is a সাম্রাজ্যবাদ 1. ওকে, নেক্সট পেজে সাম্রাজ্যবাদ ইন 1700 সেঞ্চুরি থেকে যেটা শুরু হলো, যে শুধুমাত্র জিওগ্রাফিটাকে বাড়ানো ইন দ্য ভিসিনিটি এরিয়া নয়, বিভিন্ন জায়গাতে গিয়ে গিয়ে কলোনি বানানোর দিন শুরু হলো। প্রাইমারিলি ইউরোপিয়ানরা, যেমন ব্রিটেন, স্পেন, পর্তুগাল, হল্যান্ড, ইউরোপের বাউন্ডারি ক্রস করে আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, আমেরিকা, ভারত, অস্ট্রেলিয়া, এই সমস্ত জায়গায় পাড়ি জমালো, এবং সেই সব জায়গাতে প্রথমে মেজরিটি বিজনেসম্যান হিসাবে এন্ট্রি করে তারপর আস্তে আস্তে সেখানে যারা এক্সিস্টিং রাজা, নবাব এটসেট্রা ছিল বা তাদের যে ইন্ডিজিনিয়াস পিপল ছিল তাদেরকে সরিয়ে দিয়ে সেখানে রাজ্য বানানো, রাজ্য বিস্তার করা শুরু করলো। কিন্তু আগের সাম্রাজ্যবাদ 1 এর থেকে কলোনিয়ালিজম মানে সাম্রাজ্যবাদ 2 এর যে ডিফারেন্সটা ছিল, যে যখন আগে মৌর্য সাম্রাজ্য বা গুপ্ত সাম্রাজ্যের আগে সাম্রাজ্যটা বিস্তার হতো, তখন তার মধ্যে একটা সুপিরিয়র রিজিয়ন ভার্সেস ইনফিরিয়র রিজিয়ন, মাস্টার ভার্সেস স্লেভ, মাস্টার ভার্সেস নেটিভ, এই ব্যাপারটা ছিল না। এভরিবডি ইজ কনসিডার্ড সেম, ডিফারেন্ট প্রভিন্সেস গুলো একসাথে হয়ে যেত। কিন্তু এই কলোনিয়ালিজমটা যখন শুরু হলো, তখন বেসিক্যালি এই কলোনি গুলো হয়ে যেত স্লেভ বা নেটিভ, দে ওয়ার অনলি ফর দ্য রিসোর্সেস। ওকে, ট্যাক্সেশন এবং নানা রকম মেকানিজমের মধ্যে দিয়ে এই কলোনিগুলো ইউজড হতো জাস্ট টু এক্সট্রাক্ট রিসোর্সেস, এক্সট্রাক্ট মানিজ, অ্যান্ড অলসো স্টাফ দ্য ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট ফ্রম ব্রিটেন, ফ্রম স্পেন, জার্মানি। কমপ্লিট ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছিল ভারত এবং আফ্রিকার ক্ষেত্রে। আফ্রিকা আমরা জানি যে একটা খনিজ সম্পদের, ন্যাচারাল মিনারেলস এর একটা হিউজ রিসোর্স। তো সেইখান থেকে, সেই আফ্রিকা থেকে সমস্ত ধরনের ন্যাচারাল রিসোর্স কমপ্লিটলি এক্সট্রাক্ট করা হলো এবং সেগুলোকে সম্পূর্ণ শূন্য করে দেওয়া হলো, এবং সেইগুলো
শুধু ন্যাচারাল রিসোর্স আর মিনারেলসই নয়, সেই সমস্ত জায়গা যা যা সম্পদ ছিল, যেরকম ধরুন আমাদের কোহিনূর বা যত রাজা রাজরাদের সম্পদ ছিল, মন্দিরের যে সম্পদ ছিল, সেইগুলো একদম দিন দুপুরে ডাকাতি করে নিয়ে যাওয়া হতো, ইনক্লুডিং ট্যাক্সিং দ্য পিপল অলমোস্ট 70%, 80% এবং সামটাইম 90%, 100%ও হয়ে যেত। চার্চিল একটা টাইমে অলমোস্ট লাইক 95%, 100% ট্যাক্স অ্যাপ্লাই করেছিলেন। তাতে যেটা হয়েছিল যে প্রচুর লোক না খেতে পেয়ে মারা গেছিল, এবং সেই ম্যাল নারিশমেন্ট এখনো বিভিন্ন জায়গাতে চলেছে, আফ্রিকাতে এবং ইন্ডিয়াতে তো চলেইছে, আর আমেরিকা এবং অস্ট্রেলিয়াতে যেখানে হয়েছে যে ইন্ডিজিনিয়াস পিপলদের সম্পূর্ণ ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। তো দ্যাট ওয়াজ কলোনিয়ালিজম 2। কিন্তু আগের সেঞ্চুরির শুরুর দিকে যেটা হলো, দ্যাট দিস কলোনিয়ালিজম ডিড নট গিভ দেম ইনাফ টু সাস্টেইন, কারণ যা শোষণ করবার তো শোষণ হয়েই গেছে। তার মধ্যে থেকে একজন ভদ্রলোকের উদয় হলো ইউরোপে, যার নাম হচ্ছে হিটলার। তিনি স্বপ্ন দেখতে শুরু করলেন যে তিনি কলোনি বানাবেন না, তিনি ইউরোপের রাজা হবেন, কমপ্লিট ইউরোপকে দখল করবার চেষ্টা করবেন, এবং আস্তে আস্তে সে ইউরোপের মধ্যে কলোনি বানানো শুরু করলো। পোল্যান্ড জার্মানির অলমোস্ট কলোনির মতো হয়ে গেল। ফ্রান্স দখল হয়ে গেছিল, এবং যখন ইংল্যান্ড দখল করার পথে, তখন সেই মোমেন্টে চার্চিল ইউএস এর সঙ্গে কথা বলে। ইউএস প্রথম দিকে রাজি ছিল না হিটলারকে বাধা দেওয়ার জন্য বা হিটলারের সঙ্গে ডাইরেক্ট কোনো কনফ্লিক্টে আসবার জন্য। শুধু তাই নয়, এটাও জেনে রাখবেন যে টাইমস ম্যাগাজিন 1939, আই থিঙ্ক 1939 এ টাইমস ম্যাগাজিন, ইউএস এর টাইমস ম্যাগাজিন কিন্তু পিপল অফ দ্য পার্সন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডটা কিন্তু হিটলারকে দিয়েছিল, এবং তখন হিটলার কিন্তু অলরেডি পোল্যান্ড এবং ইস্টার্ন ইউরোপের অনেক জায়গাতে জিউস নিধন শুরু করে দিয়েছে, এবং হি ওয়াজ অলরেডি নোটোরিয়াস ফর দ্যাট। বাট স্টিল ইউএস এর কিন্তু তখন হিটলারকে খুব একটা খারাপ মনে হয়নি। কিন্তু যখন ইউএস এর মনে হলো যে হিটলার ক্যান বি এ থ্রেট টু ইউএস, তখন ইউএস হিটলারকে অ্যাটাক করলো বা জার্মানিকে অ্যাটাক করলো। সেখানে হিটলারের পতন হলো, কিন্তু সমস্ত ইউরোপ এমনভাবে ডেভাস্টেটেড হয়ে গেল যে আর কারুর পক্ষে কলোনি মেইনটেইন করা সম্ভব হলো না। এবং তারপরেই আমরা দেখতে পাই যে এক এক করে ভারত সহ বিভিন্ন কলোনিগুলো স্বাধীন হতে শুরু করে। আমাদের এশিয়াতেও একজন কলোনাইজার, একটা দেশ কলোনাইজার ছিল, সেটা হচ্ছে জাপান। জাপানের একটা বিশাল কলোনি, চায়না, ইন্দোনেশিয়া, তারপরে তাইওয়ান, যত সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিগুলো রয়েছে, সমস্ত কান্ট্রিগুলো একটা সময় জাপানের আন্ডারে ছিল। তো এই কলোনিয়ালিজমটা মোটামুটি বিশ্বযুদ্ধের সঙ্গে সঙ্গেই শেষ হয়ে গেল, মানে সাম্রাজ্যবাদ 2 এর শেষ হলো, জাপানও পরাস্ত হলো ইউএস এর কাছে, এন্ড আস্তে আস্তে জাপানের আন্ডারে যে কলোনিগুলো ছিল সেগুলো সব স্বাধীন হয়ে গেল। ইউরোপের বিভিন্ন কান্ট্রিগুলো তারা বিশ্বযুদ্ধের এফেক্টের জন্য এমন খারাপ অবস্থা হয়েছিল, অর্থনৈতিক অবস্থা হয়েছিল, যে তারপরে ওরা আর বিভিন্ন জায়গায় কলোনি মেইনটেইন করতে পারেনি। সো দ্বিতীয় বিশ্বযুদ্ধ বেসিক্যালি মার্কস দ্য এন্ড অফ দ্য পাওয়ার অর দ্য কলোনিয়াল পাওয়ার অফ ইউরোপ এন্ড জাপান, এন্ড দ্য রাইজ অফ আমেরিকা স্টার্টস। আমেরিকার একটা বিশ্বজোড়া প্রাধান্য বা বিশ্বজোড়া প্রভুত্বর শুরু হলো হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে, এবং আমেরিকার একমাত্র কন্টেন্ডার ছিল হচ্ছে রাশিয়া। কিন্তু সেই রাশিয়াও নানা রকম আভ্যন্তরীণ ইস্যুর জন্য রাশিয়ার পতন হয় 1991, আই থিঙ্ক। রাশিয়া ব্রেক করে যায় এবং ছোট ছোট বিভিন্ন কান্ট্রিতে ভেঙে যায়। তারপর আস্তে আস্তে রাশিয়ার কমিউনিজমটাও, মানে ডিক্টেটরশিপ চলে, কিন্তু রাশিয়ার কমিউনিজমটা আর সেই রকম ভাবে থাকে না। তো আমরা দেখতে পাই যে তারপরে ওয়ার্ল্ড পাওয়ার বলতে হচ্ছে ইউএস। আজকের যুগে দাঁড়িয়েও ইউএস এর চ্যালেঞ্জার অনেকেই হয়তো হয়ে গেছে কিছু ভাবে, কিন্তু সেইভাবে অর্থনৈতিক, মিলিটারি সমস্ত কিছু একসঙ্গে যদি করা হয় তাহলে ইউএস ইউএস এখনো নাম্বার 1। তো এখান থেকে ইউএস এর শুরু হয় যে ইম্পেরিয়ালিজম 3 বা সাম্রাজ্যবাদ 3।
যে আমরা দেখেছি যে সাম্রাজ্যবাদ 2 তে অনেক ধরনের প্রবলেম যেটা আছে, যে ইউ উইল হ্যাভ টু অ্যাডমিনিস্ট্রেট or the running the administration of the colony is a cumbersome process. Okay, you will have to get involved into multiple different things and তার হ্যাসেলস গুলো অনেক বেশি। তো তার থেকে বেটার আমেরিকা যেটা ডিসাইড করলো যে they started deciding that who will be in power in certain পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, মানে এক একটা দেশকে আইডেন্টিফাই করতো ফর পার্টিকুলার রিজন। আফ্রিকান দেশগুলো বা মেইনলি মিডল ইস্টের এরিয়া, আরব কান্ট্রির যে এরিয়াগুলো স্টার্টিং ফ্রম ইরাক টু ইরান টু ডিফারেন্ট আরবিয়ান কান্ট্রিজ, যে দে স্টার্টেড রুলিং দ্য রুলার, দে সিলেক্ট দ্য রুলার। যেই মোমেন্টে কোনো একটা রুলারের একটুখানি বিদ্রোহ করে বসলো বা একটুখানি বেঁকে বসলো, তাকে সঙ্গে সঙ্গে সরিয়ে দেওয়া হলো, তার এগেনস্টে কোন রকম ভাবে একটা সিভিল ওয়ার শুরু করে দেওয়া হলো, নানা রকম ইনস্টিগেশন করা হলো, স্যাংশন করা হলো, এবং দেশের লোকেদের মধ্যে টাকা দিয়ে ওই রুলারের এগেনস্টে কোন রকম ভাবে একটা জনবিক্ষোভ তৈরি করে দেওয়া হলো। সেটা আমরা খুব রিসেন্ট টাইমের মধ্যেই দেখেছি যে বাংলাদেশে কি হয়েছে। শেখ হাসিনা একটুখানি মাথা তুলে দাঁড়িয়েছে যে আমেরিকা নিজের কর্তৃত্বগুলো শুরু করতে চাইছিল একটা জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ থাকবার জন্য বাংলাদেশে, সেটা শেখ হাসিনা করতে দেয়নি, এবং তারপরে শেখ হাসিনা দাবি করেছিল যে এইখানে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে, এবং অগাস্টে আমরা দেখলাম যে কোট আনকোট জনবিক্ষোভ বা ছাত্র বিক্ষোভের মধ্যে দিয়ে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া হলো, এবং তা কাকে বসানো হলো না, যে একটা পাপেটকে। এবং আমেরিকার হাত এখানে ছিল সেটা প্রথম থেকেই বোঝা যাচ্ছিল। পরে যখন ট্রাম্প এলো, আমরা দেখতে পেলাম যে ঝুড়ি থেকে বেড়ালটা বেরিয়ে গেল। ইউএসএইড নামে একখানা অর্গানাইজেশন রয়েছে বা একটা ইনস্টিটিউশন রয়েছে ইউএস এর, যেটার নামটা খুব ভালো, যে নানা রকমের ভালো কাজের জন্য ইউএস এর একটা ফান্ড বিভিন্ন দেশে ওরা স্পেন্ড করবে, কিন্তু বেসিক্যালি যেটা করে হচ্ছে এরা রেজিম চেঞ্জের জন্য ইউজ হয়। যাই হোক, মেইন টপিকটাতে ফেরত আসি, যে ইউএস এর ইম্পেরিয়ালিজমটা স্ট্রাকচারটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেল, এবং কিছু স্টাডি বলেছে যে ইউএস ইজ ইনভলভড ইন 64 কোভার্ট রেজিম চেঞ্জেস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আবার কোন কোন স্টাডি বলেছে 81। মানে ভেবে দেখুন, অলমোস্ট সারা পৃথিবীর বিভিন্ন জায়গাতে রেজিম চেঞ্জের জন্য ইউএস এর বিভিন্ন ইনস্টিটিউশন আর ইউএস এর বিভিন্ন এজেন্সি গুলো, যেগুলো সিআইএ বা ইউএসএ, এরা কন্টিনিউয়াসলি চেষ্টা করে যাচ্ছে যে দে ওয়ান্ট টু হ্যাভ দ্য কমপ্লিট কন্ট্রোল অফ দ্য কান্ট্রি বাই কন্ট্রোলিং দ্য রুলার। যে মাথাতে থাকবে তার মাথাটা সম্পূর্ণ কিনে নেবে। এইরকম ভাবে আমেরিকা একটা কলোনিয়ালিজম 3 চালিয়েছিল। এটাও বলা হয় যে সিআইএ এন্ড দ্য বাথ পার্টি দে ডিস্টেবিলাইজ দ্য আব্দুল করিম কাসিম গভর্নমেন্ট ইন ইরাক, এবং তাকে এক্সিকিউট করা হয় এবং তাকে ডিসেক্রেট করা হয় অন টেলিভিশন, লাইভ টেলিভিশনে তাকে, মানে তার বডিটাকে কেটে ছিন্ন ভিন্ন করা হয়। গল্পটা যেটা হলো যে এর পেছনে সিআইএ এবং আমেরিকার হাত। তো কখনো ডাইরেক্ট ইউজ অফ মিলিটারি পাওয়ার, যেরকম সাদ্দাম হুসেনকে যখন আর পছন্দ হয়নি, সাদ্দাম হুসেনকে সরানোর জন্য একটা মিলিটারি পাওয়ার ইউজ করা হয়েছে। তো আমেরিকার এই কলোনিয়ালিজম 3 আমরা মোটামুটি লাস্ট ইয়ার পর্যন্ত দেখতে পেলাম। কিন্তু ট্রাম্প আসার পরে এখন যেটা দেখা যাচ্ছে যে ট্রাম্প ইজ নো মোর ইন্টারেস্টেড ইন ইনভেস্টিং মানি টু create civil war or the US 8 kind of scenarios like election ke motivate kora. He is purely a businessman. He understand business, এবং ওর মেইন মোটিভ হলো যে কি করে আমেরিকা অ্যাজ এ বিজনেস পাওয়ার আরো সুপিরিয়র হবে। এবং তার জন্য ও কি শুরু করলো, অনেকটা আমরা হিটলারের ক্ষেত্রে যেরকম দেখতে পাই যে হিটলার was no more interested in building colonies everywhere in the world. He was interested more on expanding and creating superiority of Germany along all European countries. ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে আমি সেই একই টেন্ডেন্সিটা দেখতে পাচ্ছি, যে ও এখন যে হোয়াইট নেশন বা বলা যেতে পারে যারা হচ্ছে অ্যাডভান্স নেশন, লাইক কানাডা, লাইক ইউরোপিয়ান ইউনিয়ন, লাইক ইংল্যান্ড, ডেনমার্ক, এই ধরনের কান্ট্রি গুলোর মধ্যে ও সুপিরিয়রিটি বাড়াতে চায়।
তো G7 এর যারা ওর কলিগ ছিল, যারা ফাইভ আইস এর কলিগ ছিল, তাদের সঙ্গে এখনো ডাইরেক্ট কনফ্লিক্টে যাচ্ছে। ও আজকে বলছে যে কানাডাকে ও 51st স্টেট হিসাবে অ্যানেক্স করতে চায়। অ্যানেক্সটার যে এর আগে হয়নি তা নয়, অ্যানেক্সটার অনেকবার হয়েছে। আলাস্কাকে রাশিয়ার থেকে কিনে নিয়েছে বোধহয় ফিউ মিলিয়ন ডলার্সে, এবং টেক্সাসও অ্যানেক্সটার হয়েছিল ফ্রম মেক্সিকো। ক্যালিফোর্নিয়া, নেভাডা, ইউটা অ্যান্ড পার্ট অফ অ্যারিজোনা, কলোরাডো, এগুলো পার্ট অফ মেক্সিকো ছিল, এটাকে বলা হতো আল্টা ক্যালিফোর্নিয়া। সেই জায়গাটা অ্যানেক্সড করা হয়েছে ইউএসএ তে, বাট সেগুলো মোর দ্যান এ সেঞ্চুরি ব্যাক। এখন হঠাৎ করে ট্রাম্পের মাথায় খেয়াল হয়েছে যে ও এখন জিওগ্রাফিক্যাল এক্সপ্যানশন করবে টু এস্টাবলিশ দ্য সুপিরিয়রিটি অফ আমেরিকা। তো কানাডাকে ওর ফার্স্ট অ্যাটেম্প, কানাডাকে ও অ্যানেক্স করতে চায়, এবং ও জানে যে উইদাউট ইউএস প্রবাবলি কানাডার এক্সিস্টেন্স খুব একটা নেই, তার কারণ 75% অফ অলমোস্ট লাইক কানাডার এক্সপোর্ট ইজ টু ইউএস। পানামা কে ও আবার টেক ওভার করে নিতে চায়, বক্তব্য যে পানামা ক্যানেল এটা নাকি ইউএসই ইনভেস্ট করেছিল, এবং এটা সত্যি ঘটনা। চায়নার সঙ্গে যে রাইভালরিটা ছিল সেই রাইভালরি এখনো অলরেডি রয়েছে, কিন্তু নতুন রাইভালরি যেটা হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে, এবং ওই জায়গাতে ও কোনো রকম কনসিডারেশনের জন্য তৈরি নয়। ইভেন যে ন্যাটো, ন্যাটো আমরা জানি যে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যার আন্ডারে অলমোস্ট অল ওয়েস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রি এবং ইউএসএ রয়েছে, যারা হচ্ছে একটা সিঙ্গেল মিলিটারি ফোর্স হিসাবে ধরা যেতে পারে, এবং সেইখানে এভরিবডি ইজ সাপোজ টু ইনভেস্ট। কিন্তু বেসিক্যালি এন্টায়ার ইউরোপ অ্যান্ড ইংল্যান্ড আর ইউকে মিলিটারি ব্যাপারটায় ইউএস এর উপরে কমপ্লিটলি ডিপেন্ডেন্ট। তো সেই সুপিরিয়রিটি আর সেই জায়গাটা ইউএস এতদিন এনজয় করতো এবং একটা দাদাগিরিও করে যেত, কিন্তু ট্রাম্পের লক্ষ্য যখন এখন আর সারা পৃথিবীতে যুদ্ধ বাড়ানো নয়, ইভেন ও রাশিয়া ইউক্রেনের যুদ্ধটাও বন্ধ করতে চাইছে, এবং আমরা দেখতে পাচ্ছি প্যালেস্টাইন এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধটাও বন্ধ করতে চাইছে। তো আমরা দেখতে পাচ্ছি যে দিস পার্সন ইজ অফ কমপ্লিটলি অফ ডিফারেন্ট স্ট্র্যাটেজি। তো ওর স্ট্র্যাটেজিতে আমার যেটা মনে হয় যে মোস্ট বেনিফিশিয়াল হতে পারে ভারত। তার কারণ ডোনাল্ড ট্রাম্প এই মোমেন্টে আমেরিকার কোনো বন্ধু নেই। চায়নার সঙ্গে রাইভালরি অলরেডি ছিল, কানাডার সঙ্গে তো রাইভালরি নতুন করে শুরু হয়েই গেছে। গ্রিনল্যান্ডকে অ্যানেক্স করতে চায়, এবং গ্রিনল্যান্ড ইজ কাইন্ড অফ আন্ডার দ্য রুল অফ ডেনমার্ক, এবং ডেনমার্ক ওখানে মানে গ্রিনল্যান্ডে নিজেদের অধিকারটাকে এস্টাবলিশ করবার জন্য ও রিটেইন করবার জন্য সেখানে মিলিটারি প্রেজেন্সটা বাড়িয়ে যাচ্ছে। এখন একটা জিনিস মনে রাখতে হবে যে এই জিও পলিটিক্সে নোবডি ইজ ডুইং এনি চ্যারিটি। এখানে রিয়েল ফ্রেন্ডশিপ বলতে কিছু নেই। নিজের ইন্টারেস্টটা যেখানে মেইনটেইনড হবে সেইখানে, আর যেখানে নিজের ইন্টারেস্টটা অ্যালাইনড হবে, লোকে সেই জায়গাতেই নিজেকে অ্যালাইন করবে। এখানে ইন্ডিয়া এমন একটা পজিশনে আছে যে ইন্ডিয়া রাশিয়া টাই ইজ ভেরি ভেরি স্ট্রং, কারণ রাশিয়া যখন আন্ডার স্যাংশন ফ্রম ইউএস, স্পেসিফিক্যালি বাইডেন ইন্ডাস্ট্রি ছিল, সেইখানে ইন্ডিয়া কেম টু ইট রেস্কিউ, অ্যান্ড উইথ লট অফ রেজিস্ট্যান্স ফ্রম ইউএস অ্যান্ড ইউরোপ, ইন্ডিয়া রাশিয়ার থেকে অয়েল কিনে নেওয়াটা কন্টিনিউ করে গেছে। তাতে অনেক রকম রিপারকেশন হয়েছে, এবং ওয়ার্ল্ড রেপুটেশনে যদিও কিছুটা ড্যামেজ হতে পারে, সেই রিস্কটা নিয়েও ইন্ডিয়া কিন্তু রাশিয়াকে অ্যাবান্ডন করেনি। এবার ইউরোপ যখন দেখছে যে ওরা যাদের ওপর পুরো বডিটা ফেলে দিয়েছিল, মানে সমস্ত কিছুর ওপর ডিপেন্ডেন্ট ইউএস এর ওপর, সেই ইউএস কিন্তু এখন আর ওদেরকে অত ফ্রি রাইটস দেবে না, তাহলে they cannot go to China directly or immediately. They cannot go to Russia. Who they have to lean upon? They will have to lean upon on India only. ইন্ডিয়াই তাদের বন্ধু। এবং রিসেন্টলি একখানা আর্টিকেলও পাবলিশ হয়েছে যেখানে বলা হয়েছে যে ইন্ডিয়া ইজ কাইন্ড অফ এ আনএক্সপেক্টেড রোল মডেল ফর দ্য ওয়ার্ল্ড। ইউএস ইজ লাইক স্কুইজিং এভরিবডি নাও। প্রত্যেকটা
পেনির জন্য এখন দে আর স্কুইজিং চায়না, দে আর স্কুইজিং মেক্সিকো, দে আর স্কুইজিং কানাডা, দে আর স্কুইজিং ইউরোপিয়ান ইউনিয়ন, দে আর স্কুইজিং ইউকে। তাহলে পড়ে থাকলো কে? ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রিসেন্টলি যে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর যে মিটটা হলো, তাতে বডি ল্যাঙ্গুয়েজটা দেখবেন ফার্স্টেই, উই মিসড ইউ আ লট, উই মিসড ইউ। সো দ্যাট কাইন্ড অফ বডি ল্যাঙ্গুয়েজ ভার্সেস যখন ডোনাল্ড ট্রাম্প আর জাস্টিন ট্রুডো মিট করেছিল, সেখানের বডি ল্যাঙ্গুয়েজ মানে জাস্ট একদম একটা সিনিয়র স্টুডেন্টরা জুনিয়র স্টুডেন্টদের কলেজে যেরকম ভাবে পুরো র্যাগিং করে জাস্টিন ট্রুডোকে, বাট সেই রকম ভাবে বলতে গেলে প্রায় হেটা করেছে আর কি। সেইখানে নরেন্দ্র মোদী যখন বসতে যাচ্ছে চেয়ারটাকে টেনে দিচ্ছে এবং জিজ্ঞেস করছে, সাংবাদিকরা যখন জিজ্ঞেস করছে যে হু ইজ দ্য গ্রেটার নেগোশিয়েটার, সেখানে ডোনাল্ড ট্রাম্প বলছে যে নরেন্দ্র মোদী ইজ মাচ মাচ টাফার নেগোশিয়েটার দ্যান মি, দেয়ার ইজ নো কম্পিটিশন অ্যাট অল। ওকে, এবং অনেকগুলো ডিল সাইন হয়েছে যেইগুলো বেনিফিশিয়াল ফর ইন্ডিয়া। তার মধ্যে একটা হচ্ছে কম্প্যাক্ট, যেটাকে বলা হয় ক্যাটালাইজিং অপরচুনিটিস ফর মিলিটারি পার্টনারশিপ, অ্যাক্সিলারেটেড কমার্স অ্যান্ড টেকনোলজি। তো এই কম্প্যাক্টের আন্ডারে যেটা হবে যে জ্যাভেলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল বলুন বা স্ট্রাইকার কমব্যাট ভেহিক্যাল, এইগুলো কো প্রডিউসড ইন ইন্ডিয়া, মানে ইন্ডিয়াতে বসে ইন্ডিয়াতে এগুলো কো প্রডিউসড হবে। এটা নয় যে অফ দ্য শেলফ জিনিসগুলো কেনা হবে। আমেরিকার একটা মোটিভ তো সবসময় থাকে যে ডিফেন্স ওয়েপন জাস্ট প্রডিউস করা এবং বিক্রি করা। তো এইগুলো ক্ষেত্রে যেগুলোর নাম বললাম জেভেলিন বা স্ট্রাইকার, এইগুলো দ্যাট উইল বি কো প্রডিউসড ইন ইন্ডিয়া, দ্যাট মিনস দেয়ার টেকনোলজি will be used and it will be produced in India, which will create not only knowledge, it will create jobs for us and it will help the Indian economy and defense এর ক্ষেত্রে আমরা আরো এগিয়ে যাব। এছাড়াও যেটা হয়েছে যে অটোনমাস মেরিটাইম ডিফেন্স সিস্টেম সাইন হয়েছে। এই ধরনের মেরিট সিস্টেম গুলো একটা পার্টনারশিপ বিটুইন প্রাইভেট অর্গানাইজেশন এন্ড গভর্নমেন্ট অর্গানাইজেশন, অ্যান্ড্রয়েড Industries of US and then Mahindra Group, they will co-develop and co-produce. That means এটা once again not off the shelf, ডিজাইন করা হবে এবং প্রডিউস করা হবে ইন্ডিয়াতে। তো এটার নাম দেওয়া হয়েছে এসিয়া, দ্যাট মিনস অটোনমাস সিস্টেম ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স। এখন ইন্ডিয়ার যে পজিশন, যে ডোনাল্ড ট্রাম্প F-35 অফার করছে, সিমিলারলি রাশিয়া SU-57 রাশিয়া যেটা SU-57 অফার করছে, সেখানে অফারিং এর মধ্যে এটাও রয়েছে যে টেকনোলজি ট্রান্সফার পর্যন্ত হবে। তো এই মোমেন্টে চায়নাও বর্ডার ডিসপিউটটাকে পেছনে ফেলে রেখে ইন্ডিয়ার সঙ্গে একটা বন্ধুত্ব করতে চাইছে। তো সারা দুনিয়াতে যখন সবাই সবার সঙ্গে লড়াই করছে, একটা জায়গা আমরা ভেবেছিলাম যে ওয়েস্ট এখনো ইনট্যাক্ট রয়েছে, যেখানে একটা খুব ইউনাইটেড ভার্সেস আমাদের গ্লোবাল সাউথ, ওয়েস্টও দেখা যাচ্ছে পুরো ভেঙে চুরে গেছে এবং সেখানে কম্পিটিশন কে রাজা হবে। সেইখানে সবচেয়ে ভালো পজিশনে যে রয়েছে হচ্ছে ইন্ডিয়া, কিন্তু ইন্ডিয়াকে খুব কেয়ারফুলি এই জিনিসটাকে ট্রেড করতে হবে। তার কারণ দিস ইজ আ সেলফিশ ওয়ার্ল্ড। এটা বুঝতে হবে যে এখানে কেউ কোনো চ্যারিটি করছে না। যদি লাভ হয় কোনো জায়গায় তাহলেই তারা অ্যালাইন্ড হবে, যেখানে লাভ হবে না তারা অ্যালাইন করবে না। তো ইন্ডিয়াকে এমন ভাবে তার পলিটিক্যাল ইন্টারেস্ট এবং ন্যাশনাল ইন্টারেস্টটাকে মেইনটেইন করতে হবে যে আজকে ইন্ডিয়াকে যেমন সারা দুনিয়া চাইছে যে দে ওয়ান্ট টু get the backing of India, they want to get the support of India, they want to get proper access to Indian market, সেটাকে প্রপারলি ইউটিলাইজ করতে হবে। তো আমার যেটা মনে হচ্ছে যে এই যে মার্কিন সাম্রাজ্যবাদ অধ্যায় 4 অর্থাৎ চ্যাপ্টার 4 আমরা দেখতে চলেছি, আরো নতুন কি হতে যাবে আমরা জানি না, কিন্তু মোটামুটি বোঝা গেছে যে ডোনাল্ড ট্রাম্প কোন দিকে যাচ্ছে এবং ওয়ার্ল্ড অর্ডারটা কিভাবে চেঞ্জ হবে। তো ইন্ডিয়া যদি প্রপারলি নিজের পলিটিক্যাল ইন্টারেস্টটাকে, ন্যাশনাল ইন্টারেস্টটাকে এনশিওর করতে পারে এবং নিজের প্রসপারিটিটাকে এনশিওর করতে পারে এবং নিজের বেনিফিটটাকে এনশিওর করতে পারে, তাহলে ইন্ডিয়ার রাইজটা অবধারিত, এটা আনস্টপেবল,
নেক্সট 4 ইয়ার্স, মানে ডোনাল্ড ট্রাম্পের যে টেনিওর, নেক্সট 4 ইয়ার্স ইজ গোয়িং টু বি ভেরি ভেরি ইন্টারেস্টিং। যদি ভিডিওটা ভালো লাগে, ওয়ান্স এগেন রিকোয়েস্ট করব, লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।